আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসমুল হাসান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, বিচার হবে পরিবারের সদস্য ও সহযোগীদেরও, ব্রিটিশ সংবাদ মাধ্যমে প্রধান উপদেষ্টা। শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, শপথ নিয়ে বললেন নতুন উপদেষ্টা। 10 মার্চের মধ্যে বই যাবে সবার হাতে, আশ্বাস বিদায়ী উপদেষ্টা। গণহত্যার বিচারের অজুহাতে নির্বাচন পেছানোর সুযোগ নেই, মন্তব্য আমির খসরুর। অনির্বাচিত সরকারের পক্ষে দেশের বর্তমান সমস্যা সমাধান সম্ভব নয়। পদত্যাগের দাবিতে অবরুদ্ধ সিকিউরিটিজ কমিশনের চেয়ারম্যান, 3.5 ঘণ্টা পর উদ্ধার। দাবি না মানলে আজ থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা কর্মকর্তা কর্মচারীদের। এবং বৈষম্যহীন বাংলাদেশে করের বৈষম্য দূর করার আশ্বাস এনবিআর চেয়ারম্যানের। পাক বাজেট আলোচনায় আরও বেশি কর ছাড়ের দাবি ব্যবসায়ীদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যমকে তিনি জানান, জুলাই গণহত্যার অপরাধে জড়িত হাসিনা পরিবারের সদস্য ও সহযোগীদেরও বিচার হবে। শেখ হাসিনাকে ফেরাতে চেয়ে বাংলাদেশের দেওয়া চিঠির জবাব এখনো ভারত দেয়নি জানিয়ে ফেরত পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ডক্টর ইউনূস। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। 2024 সালে জুলাই বিপ্লবের সময় ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে মারা যায় অন্তত 1400 জন মানুষ, আহত হন বহু লোক। এসব ঘটনায় সারা দেশে 250-রও বেশি হত্যা মামলা হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। কোনো সন্দেহ নেই যে শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের মুখোমুখি হবেন। তার বিরুদ্ধে প্রমাণ রয়েছে। শুধু শেখ হাসিনা নয়, তার সঙ্গে জড়িত সব লোক তথা পরিবারের সদস্য থেকে শুরু করে তার সহযোগীদেরও বিচার করা হবে। তিনি বাংলাদেশে নেই, তাই এখন প্রশ্ন হলো আমরা তাকে ফিরিয়ে আনতে পারবো কিনা। এটি নির্ভর করছে ভারতের উপর এবং আন্তর্জাতিক আইনের নির্দেশনের উপর। শেখ হাসিনাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে চিঠি দেওয়া হয়েছে, তবে এখনো কোনো সাড়া মেলেনি। যাই হোক, শেখ হাসিনা বাংলাদেশে আসুক আর না আসুক, তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অর্থনৈতিক দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা দুর্নীতি দমন কমিশন গুরুত্বের সাথে তদন্ত করছে বলেও জানিয়েছেন ডক্টর ইউনূস। টিউলিপ সিদ্দিকির বিষয়ে অর্থনৈতিক অনিয়মের বিষয়টি দুর্নীতি দমন কমিশন গুরুত্বের সাথে নিয়েছে। তিনি এখানে অনেক সম্পত্তি রেখেছেন, যদিও তিনি ব্রিটিশ পাসপোর্টধারী। এসব খতিয়ে দেখা হচ্ছে। বিগত সরকারের তৈরি করা আয়নাঘরকে সবচেয়ে কুৎসিত জিনিস আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা আরো বলেন, পুরো সরকার ওই ঘটনার সাথে জড়িত ছিল, তাই দোষীদের খুঁজে বের করতে সময় লাগছে। আয়নাঘরের অপরাধের সাথে সবাই জড়িত ছিল, পুরো সরকার এর সঙ্গে জড়িত ছিল। সুতরাং এটা বের করা কঠিন যে কারা উৎসাহের সঙ্গে এই অপরাধগুলো করেছিল আর কারা উচ্চপদস্থদের আদেশে এসব কাজ করেছিল। তাই এগুলো চিহ্নিত করতে সময় লাগছে। তবে আয়নাঘর কুৎসিত জিনিস, যা আপনি দেখতে পারেন, অনুভব করতে পারেন অথবা পর্যবেক্ষণ করতে পারেন। আয়নাঘরগুলো সংরক্ষিত এলাকায় হলেও জনসাধারণের দেখার জন্য ভবিষ্যতে এগুলোকে উন্মুক্ত জাদুঘরে রূপান্তরিত করার পরিকল্পনার কথাও জানান ডক্টর ইউনূস। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারে শিক্ষা উপদেষ্টা হিসেবে বুধবার শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক CR আবরার। দায়িত্ব নিয়ে শিক্ষা ব্যবস্থার শৃঙ্খলা ফেরানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি। অধ্যাপক CR আবরার বলেন, বাংলাদেশের শিক্ষা পদ্ধতিকে বিশ্বমানে উন্নীত করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকারও করেন তিনি। আর বিদায়ী শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ায় মনোযোগ নেই, চলছে ম্যানেজিং কমিটি দখলের প্রতিযোগিতা। 10 মার্চের মধ্যে সব বই দেওয়া সম্ভব হবে বলেও জানান তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 7 মাসের মধ্যে বদল করা হলো শিক্ষা উপদেষ্টাকে।
এক অধ্যাপক বিদায় নিলেন, দায়িত্ব নিলেন আরেক অধ্যাপক। অভিবাসী ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বা সিআর আবরারকে দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। দায়িত্বটা অপ্রত্যাশিত হলেও পালন করতে চান সততার সাথে। মাননীয় প্রধান উপদেষ্টা আমাকে ডেকে পাঠালেন দিন 4-5 আগে। অন্যান্য অনেক কথা, মালয়েশিয়ান শ্রমবাজার নিয়ে কথা হলো, অন্যান্য অনেক কথার পরে উনি যখন বললেন যে স্যার এই দায়িত্ব আর পালন করতে চাচ্ছেন না, প্রধান উপদেষ্টা আমাকে বললেন যে এই দায়িত্বটা আমি গ্রহণ করে আমি রীতিমতো অবাক হয়েছি। অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি স্বীকার করেছেন শিক্ষা খাতের বিশৃঙ্খলা ঠেকাতে পারেননি, নতি স্বীকার করতে হয়েছে রাজনৈতিক চাপের কাছে। একটা বিশাল বিশৃঙ্খল অবস্থা, তো ওই যে আবার পরিচালনা পর্ষদ, রাজনৈতিক শক্তি যারা এসেছে তারা আবার দখল করছে, সামলানো যাচ্ছে না। যারা স্কুলের ম্যানেজিং কমিটিতে আসতে চান তাদের অনেকে স্কুলের পাশে না। শিক্ষা ব্যবস্থা যখন নষ্ট হয়ে যায়, এটা নষ্ট হতে অনেক সময় লাগে, বহু বছর ধরে নষ্ট হয়, আর এটাকে আবার টেনে তুলতে হলেও অনেক সময় দরকার হয়। পাশেই বসা নতুন শিক্ষা উপদেষ্টা শোনেন এসব তিক্ত অভিজ্ঞতার কথা, তবে তিনি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চান, জানান ভবিষ্যৎ পরিকল্পনার কথা। মাননীয় প্রধান উপদেষ্টা যখন আমাকে এই দায়িত্ব দিলেন, আমি মনে করি যে এটা একটা চ্যালেঞ্জ। উনি আমাকে এটাও বলছেন যে সময় মধ্যে দায়িত্বটা নিচ্ছ, আমরা তো স্যারের কাছ থেকে শুনলামই কি টালমাটাল সমস্যার মধ্যে তিনি এই টিমকে নিয়ে তিনি এই দায়িত্ব পালন করেছেন। আমি এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে। তবে অল্প সময়ে তিনি কতটা পরিবর্তন করতে পারবেন সেদিকেই তাকিয়ে আছেন দেশের মানুষ। একদিনে হবে না, এক বছরে হবে না, 10-5। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রতিটি অপরাধের জন্য শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিচার করা হবে, তবে এসব কথা বা কোনো অজুহাত তুলে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। রাজধানীর একটি হোটেলে শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লিং অ্যাসোসিয়েশনের আয়োজিত গোলটেবিল বৈঠক শেষে সব কথা বলেন তিনি। একটি অনির্বাচিত সরকার দেশের বর্তমান সংকট ও সমস্যা সমাধান করতে পারবে না জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি কর্মকর্তা দিয়ে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা সম্ভব নয়। বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আমরা তো দেখতে পাচ্ছি না এখানে। এটা তো বিচারিক প্রক্রিয়া চলতেই থাকবে। শেখ হাসিনার বিচারের পরে তো বিচারিক প্রক্রিয়া থেমে যাবে তা তো না, তারপরেও তো বিচার আছে, আরো লোকের বিচার আছে, হাসিনার তো বিচার আছে। আজকে এটার জন্য হবে না নির্বাচন, কালকে আরেকটার জন্য হবে না, পরশু আরেকটার জন্য, কত কথাই তো শুনতেছি। এই সমস্ত কথাবার্তা বলে নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত না করতে আবারও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। গত 7.5 মাসে কিছুই সংস্কার হয়নি উল্লেখ করে দুলু বলেন, উল্টো দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে, মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই। নাটোরে স্থানীয় বাজার ব্যবসায়ী মালিক সমিতি আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত শুরু হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা আরও বলেন, জনগণের রায়ে নির্বাচিত রাজনৈতিক দল ক্ষমতায় এসে অবশিষ্ট সংস্কার কাজ সম্পূর্ণ করবে। দেশের আইন শৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটেছে, আজকে সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, মানুষের জীবনের সামান্যতম নিরাপত্তা নাই। আমরা চাই অতি সত্বর নির্বাচন। আপনারা দয়া করে এই সংস্কারের নাম করে আর দেরি করবেন না। পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের পদত্যাগ দাবি জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা।
বুধবারের মধ্যে তারা পদত্যাগ না করলে আজ থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে কর্মকর্তা কর্মচারীদের পক্ষে কর্মবিরতির ঘোষণা দেন নির্বাহী পরিচালক মাহবুবুল আলম। এ সময় তিনি জানান, রাশেদ মাকসুদের নেতৃত্বে কমিশন স্বৈরাচারী সিদ্ধান্ত নিচ্ছে। কর্মকর্তা কর্মচারীরা কয়েক দফা দাবি উপস্থাপন করলেও সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য দেয়নি কমিশন। এরই প্রেক্ষিতে কমিশনের পদত্যাগের এক দফা দাবি সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বিএসইসি নির্বাহী পরিচালক সাইফুল রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে বুধবার সকাল 11টা থেকে সংস্থাটির চেয়ারম্যান, কমিশনার সহ জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তাকে অবরুদ্ধ করা হয়। পরিস্থিতি খারাপ হওয়ায় সেনাবাহিনীর পাহারায় বিকেল 3:30টার দিকে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সহ কমিশনাররা বিএসইসি ত্যাগ করেন। বৈষম্যহীন বাংলাদেশে করের বৈষম্য দূর করার আশ্বাস দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। তৈরি পোশাক খাত সহ অন্যান্য খাতে করের হার বাড়ানো হবে বলেও জানান তিনি। এনবিআর ভবনে পাক বাজেট আলোচনায় এ সময় আরো বেশি কর ছাড়ের দাবি জানান ব্যবসায়ীরা। শারফুল আলমের রিপোর্ট। আসছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট। কেমন হবে বিশেষ এই বাজেটের আয় ব্যয়ের হিসাব, আর তাতে ব্যবসায়ীদের জন্য কি বা থাকছে তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। তবে এ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সাথে প্রাক বাজেট আলোচনা শুরু হয়েছে, যেখানে ব্যবসায়ীরা তুলে ধরছেন ব্যবসা বান্ধব করনীতির বিভিন্ন বিষয়, আর কর ছাড়ের নানা সুপারিশও রয়েছে তাদের। আমরা নগদ টাকা ব্যবহার করে জিনিসপত্র সস্তায় কিনতে পারি, ডিজিটালি যখন কিনি কিছু তখন ভ্যাট আসে, ট্যাক্স আসে, সবকিছু আসে। আমি আপনাকে প্রপোজ করবো, why don't you disincentivize cash? আয়কর দীর্ঘদিন থেকে দিয়ে আসছি, এদের উপরে কিছু চাপ বাড়ছে, কিন্তু এখনো আমি মনে করি বাংলাদেশের 1 কোটি ব্যবসায়ীকে আয়করের আওতায় আনার মতো আছে। প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেন, কিন্তু নতুন করে কর দেওয়ার কথা বলেন না। আগামী বাজেটে নতুন করে কিছু জায়গায় কর আহরণ বাড়ানো হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। ট্যাক্স ছেড়ে দিলেই এর বেনিফিটটা ভোক্তাদের কাছে সরাসরি গড়ায় না, এর একটা বড় অংশ আবার বিজনেস পিপলদের হাতে থেকে যায়। এই একটা ওয়াইড স্প্রেড কমপ্লেন কিন্তু আছে, যদি এটা হওয়া উচিত। আপনাদের চোখগুলোকেও আমাদের এনবিআর এর চোখ হিসেবে কাজে লাগাইতে হবে। যাদের অ্যাবিলিটি আছে প্রত্যেককে কিছু না কিছু কন্ট্রিবিউট করা উচিত। কেবলমাত্র আমাদের এক্সিস্টিং ট্যাক্স পেয়ারদেরকে আমরা কন্টিনিউয়াসলি চাপ দিব, আর যারা দিচ্ছে না তারা সারা জীবনই না দেওয়ার মধ্যে থাকবে। এই বৈষম্য বেশি দিন চলতে দেওয়া যায় না, এবং এর কারণে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এনবিআর চেয়ারম্যান জানান, ফেব্রুয়ারি মাসে নতুন করে 28,000 ভ্যাট নিবন্ধন করা হয়েছে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সাথে দেখা করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও কূটনৈতিক জন ড্যানিলোভিস। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন তারা। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, প্রতিনিধি দলটি জুলাই গণহত্যা ও গত 15 বছরের গুম, খুন এবং সেসবের বিচার প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন। একই সাথে ট্রাইব্যুনালকে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন তারা। ন্যায় বিচার নিশ্চিতের স্বার্থে তথ্য সংগ্রহ ও জনমত গঠনে সহায়তা করতে আগ্রহী তারা। এদিন গাজীপুরে কোনাবাইতে হৃদয় হত্যার ঘটনার সাবেক ওসি আশরাফ উদ্দিন, কনস্টেবল আকরাম হোসেন সহ পুলিশের সাবেক 5 কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 15 জুন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া কনস্টেবল আকরাম হোসেনকে 11 মাস জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। তারা এই বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বিচার প্রক্রিয়াতে কোথায় কোনো সমস্যা আছে কিনা, এই সব বিষয়ে আমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছেন। তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান, এবং সেই ব্যাপারে তাদের দিক থেকে যে সমস্ত পরামর্শের প্রয়োজন সেগুলো তারা দিয়েছেন। এবং তারা চান যে, তারা বলেছেন আমরা কারো পক্ষে না, আমরা সবসময় চাই মানুষের যে ন্যায় বিচার প্রাপ্তির অধিকার সেটা নিশ্চিত হোক। গত বছরের তুলনায় এবার রোজায় দ্রব্যমূল্য কিছুটা কম বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তবে সরকার আরো কমানোর চেষ্টা করছে। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি আরো বলেন, ব্যবসা বাণিজ্যের পরিধি বাড়িয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। আপনি কম্পেয়ার করেন গত বছরের তুলনায়, আপনি ওটা একটু কম্পারেটিভ দেখবেন। তো আপনারা যদি দেখেন একেবারে আমরা যেটাকে বলি স্ট্যাটিক অ্যানালাইসিস, এই আজকে এই ইনফ্লেশন ওর আজকেই, গতকাল কি ছিল, আগামী কি হবে, সেটা একটু ডাইনামিক দেখতে হয়। চলমান জিনিস তো মূল্যস্ফীতির কথা যেটা বলছিলেন যে আপনি কমে গেছে, এক পাশ দেখে এবার যদি কমে পরপর 3-4 মাস কমলে তো উন্মুক্ত স্থানে ধূমপানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজধানীর লালমাটিয়ার বাসিন্দারা। বুধবার রাতে মোহাম্মদপুর এলাকাবাসীর ব্যানারে এই মিছিল বের করেন তারা।
পরে এতে সমর্থন জানিয়ে যোগ দেন লালমাটিয়ার স্থানীয় বাসিন্দারাও। তাদের অভিযোগ, ধূমপানে সরকারের বিধিনিষেধ থাকলেও এর প্রয়োগ নেই। এ সময় ধূমপান নিয়ন্ত্রণে পুলিশের নজরদারি বাড়ানোর তাগিদ দেন তারা। তারা একজন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার নাম নিয়ে এভাবে বলছে যে জাহাঙ্গীরের পদত্যাগ চাই, জাহাঙ্গীর তুই পদত্যাগ কর। এটা কোনো ভদ্র এবং সভ্য ফ্যামিলির কথাবার্তা এমন হতে পারে না, হতে পারে না, হতে পারে না। সম্মানিত উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন যে প্রকাশ্যে সিগারেট খাওয়াটা খুব দণ্ডনীয় অপরাধ, আমি মনে করি এটার জন্য আমাদের সোচ্চার হওয়া উচিত এবং এখানে আমি মনে করি এরিয়ার মধ্যে সিগারেট খাওয়া চলবে না। আমরা ওপেনলি মাদকদ্রব্য সেবন এবং সিগারেট খাওয়া এটা থেকে বিরত থাকি, রমজানের পবিত্রতা রক্ষা করি, ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করি। এবার পার্টেক্স খেলা খবর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে রেকর্ডই করতে হতো দক্ষিণ আফ্রিকাকে, কিন্তু সেই রেকর্ড করা হলো না তাদের। তাতে প্রোটিয়াদের 50 রানে হারিয়ে ফাইনালে উঠে গেল নিউজিল্যান্ড। আগামী রোববার শিরোপা লড়াইয়ে তারা মুখোমুখি হবে ভারতের। 363 রানে জয়ের টার্গেটে নেমে দলের 20 রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় উইকেটে ভ্যান্ডার ডুরেন ও টেম্পা বামুভা 105 রানের জুটি গড়ে কিউই চ্যালেঞ্জের ভালোই জবাব দেন। বামুভা 56 এবং ডুরেন 69 রান করে সাজঘরে ফেরেন। পরে ব্যাটাররা বলের সাথে রান তোলার গতি ঠিক রাখতে পারেননি। শেষ দিকে ডেভিড মিলার 67 বলে সেঞ্চুরি করে অপরাজিত থাকলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। 9 উইকেটে 312 রানে থামে পোস্ট্রিয়ারা। তাতে 50 রানের জয়ে ফাইনালে পৌঁছে যায় নিউজিল্যান্ড। এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করে রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসনের জোড়া সেঞ্চুরিতে 6 উইকেটে রেকর্ড 362 রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটি সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। রাচিন রবীন্দ্র 101 বলে 108 রান করে আউট হন, আর কেন উইলিয়ামসন 54 বলে 102 রান করে সাজঘরে ফেরেন। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের কাছে হেরেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় বিশ্বকাপ জয়ী তারকা স্টিভেন স্মিথ। এই সংস্করণে আর দেখা যাবে না তাকে। ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চের জন্য অস্ট্রেলিয়ার দলকে প্রস্তুত করতে নিজেকে সরিয়ে নিলেন তিনি। তবে টেস্ট ও টি-20 ক্রিকেট চালিয়ে যাবেন স্টিভেন স্মিথ। পরাগ আরমানের রিপোর্ট। দুবাইয়ে মঙ্গলবার হারের পর ড্রেসিং রুমেই সতীর্থদের নিজের সিদ্ধান্তের কথা জানান 35 বছর বয়সী অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটি ওয়ানডেতে স্মিথের শেষ ম্যাচ হয়ে রইল। তিনি বলেন, প্রতিটি মিনিট আমি উপভোগ করেছি, অসাধারণ সময় কেটেছে, দারুণ কিছু স্মৃতিও আছে। চমৎকার সব সতীর্থদের নিয়ে 2টি বিশ্বকাপ জয় ছিল সবচেয়ে উল্লেখযোগ্য। 2027 বিশ্বকাপের প্রস্তুতি শুরু করার উপযুক্ত সময় এখনই, তাই সরে যাওয়ার এটি সঠিক সময় মনে হচ্ছে। ওয়ানডে ক্রিকেটে 170 ম্যাচ খেলে 87 স্ট্রাইক রেটে 43.28 গড়ে এই ডানহাতি ব্যাটার করেছেন 5800 রান। অস্ট্রেলিয়ানদের মধ্যে সর্বোচ্চ রানের তালিকায় 12তম স্থানে তিনি। 12 সেঞ্চুরির সঙ্গে 50 আছে 35টি। 2010 সালের ফেব্রুয়ারিতে মেলবোর্নে ওয়ানডে ক্রিকেটে যাত্রা শুরু স্টিভ স্মিথের। 2015 ও 2023 সালে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতেন তিনি। মাইকেল ক্লার্কের পর অধিনায়কও হন। পরে বল বিকৃতি কাণ্ডে অধিনায়কত্ব যায় স্টিভ স্মিথের। চোটের জন্য নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স খেলতে না পারায় স্মিথকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়ক নির্বাচিত করা হয়। 64 ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে জিতেছেন 32টি আর হেরেছেন 28 ম্যাচে। ওয়ানডে ক্রিকেটকে গুড বাই জানিয়ে স্টিভ স্মিথ এখন মনোযোগ বাড়াতে চান টেস্ট ও টি-20 ক্রিকেটে। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, বিচার হবে পরিবারের সদস্য ও সহযোগীদেরও, ব্রিটিশ সংবাদ মাধ্যমে প্রধান উপদেষ্টা।
শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, শপথ নিয়ে বললেন নতুন উপদেষ্টা। 10 মাসের মধ্যেই বই যাবে সবার হাতে, আশ্বাস বিদায়ী উপদেষ্টার। গণহত্যার বিচারের অজুহাতে নির্বাচন পেছানোর সুযোগ নেই, মন্তব্য আমির খসরুর। অনির্বাচিত সরকারের পক্ষে দেশের বর্তমান সমস্যার সমাধান সম্ভব নয়। পদত্যাগের দাবিতে অবরুদ্ধ সিকিউরিটিজ কমিশনের চেয়ারম্যান, 3.5 ঘন্টা পর উদ্ধার। দাবি না মানলে আজ থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা কর্মকর্তা কর্মচারীদের। এবং বৈষম্যহীন বাংলাদেশে করের বৈষম্য দূর করার আশ্বাস এনবিআর চেয়ারম্যানের। পাক বাজেট আলোচনায় আরও বেশি কর ছাড়ের দাবি ব্যবসায়ীদের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।